সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি একটু বেশি ভালো আছি। তার কারণ হচ্ছে আমি এখন সোজা চলে এসেছি আমার বাবার বাড়িতে। তো আজ হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9টা। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আমি এখন সোজা ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। ভাবলাম ছাদে যাই, একেবারে ব্রাশটা করতে করতে পায়চারিও করা হবে, আর ছাদে একেবারে ফ্রেশও হয়ে নেব। তাই ব্রাশ করতে করতে এখন ছাদে প্রায় 10 থেকে 12 বার পায়চারি করব। আর একটু হাঁটাচলা করলে কিন্তু সকালে বেশ ভালো যায়, মানে শরীরটাও একটু ঠিক লাগে। তো এখন আমার হাঁটাচলা করা হয়ে গেছে, আর ছাদে কিন্তু আমি 1 মগ জল নিয়ে চলে গিয়েছিলাম। ভাবলাম ছাদে একেবারে ব্রাশটা করে নেব। জানো তো বন্ধুরা, এখন আমি ভিডিওটা দুপুরবেলাতে ভয়েস ওভার দিচ্ছি, আর আমার বাড়ির পেছনেই মানে মাঠ ঘাট আছে, তো প্রচণ্ড পাখির আওয়াজ আসছে। যদিও দরজা জানলা বন্ধ আছে, তাও জানি না কেন আওয়াজগুলো আসছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে শুনে নিও। আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিলে যে প্রেগনেন্সি টেস্ট করার আগের লক্ষণ কি কি ছিল একটু বলো প্লিজ। তোমার কি খুব পেচ্ছাপ লাগতো আর কি সাদা স্রাব হতো? প্লিজ প্লিজ বলো। তো প্রেগনেন্সি টেস্ট করার আগে আমার লক্ষণ বলতে, যেমন তলপেটটা প্রচণ্ডভাবে ব্যথা করতো, যেমন একটা টিস টিস ব্যথা হয়, সে মানে পিরিয়ডস হওয়ার আগে ঠিক যেমন ব্যথাটা হয় ঠিক সেরকম আমার একটু ব্যথা করতো। আর পেচ্ছাপের জায়গাতে প্রচণ্ড জ্বলন হতো, মনে হতো যেন তোমার ইনফেকশন হয়েছে। তারপর হ্যাঁ, সাদা সাদা স্রাব যেটা বের হয় সেটা তো অতিরিক্ত বের হতো। তো আমি না প্রথমে বুঝতে পারিনি যে আমি প্রেগনেন্ট। তো আমি প্রথমে ভেবেছিলাম পিরিয়ডস হওয়ার আগে যেমন পেটে ব্যথা করে, মানে ওই টিস টিস ব্যথা যেটা হয় তল পেটে, তো সেই ব্যথাটা করতো বলে আমি ভাবতাম হয়তো যে হয়ে যাবে, আজকালের মধ্যেই হয়ে যাবে। তো হয়নি। তারপরে যাই হোক, 11 দিনের মাথায় মানে পিরিয়ডসের ডেট মানে চলে যাবার পর 11 দিনের মাথায় আমি চেক করেছিলাম, তারপরে যাই হোক পজিটিভ এসছে। তো লক্ষণ বলতে ওই ছিল, তলপেটে ব্যথা করতো, পেচ্ছাপের জায়গায় প্রচণ্ড জ্বলন হতো, বা জ্বলন ঠিক না, মানে ওই চুলকানি হতো, মানে এতটাই চুলকানি হতো যে আমি থাকতে পারতাম না। আর ওই সাদা সাদা স্রাবও বের হতো, ব্যাস এই ছিল আমার লক্ষণ। আর হ্যাঁ, যেদিন টেস্ট করি তার ঠিক 2 দিন আগে, মানে পিরিয়ডসের ডেট বন্ধ হওয়ার 8 দিনের মাথায় আমার বমি পেতো, মানে প্রচণ্ড বমি হতো, মানে একটু মাথাটা ঝিমঝিম করতো। তো যার কারণে কিন্তু আমি বুঝতে পারিনি। আর প্রথম যেদিন বমি হয় সেদিন আমি ফুচকা খেয়েছিলাম রাতে, তো সেই কারণে ভেবেছিলাম হয়তো ফুচকাটা খেয়েছি বলে বমি হচ্ছে। তারপরের দিনও কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত বমি হয়েছিল। তো শাশুড়ি মা কিছুটা বুঝতে পেরেছিল বলে আমাকে বলেছিল যে তুই একবার টেস্টটা করে নিতে পারিস, যেহেতু আমার পিরিয়ডসের ডেট প্রায় 10 দিন পিছিয়ে গিয়েছিলো, মানে ডেটটা চলে গিয়েছিলো। তো যাই হোক, তারপরে টেস্ট করলাম, তো পজিটিভ এসছে। তো যাই হোক, এই ছিল আমার লক্ষণ। তো তোমারও যদি এই লক্ষণগুলো হয়ে থাকে, বা পিরিয়ডসের ডেট যদি পেরিয়ে গেছে, তো আমি বলবো পিরিয়ডসের ডেট পেরিয়ে যাবার 10 দিনের মাথায় তুমি টেস্ট করাতে পারো। ব্রাশ করে এসে আমার কিন্তু এদিকে দুধ বিস্কুট আর ওই বাদাম ছোলা খাওয়া হয়ে গেছে। আর খাওয়ার পরেই ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে নিই, আর বিছানাটা কেমন যেন একটু অগোছালো ছিল। তারপরে যাই হোক, ডান্ডিটা খুঁজে পাচ্ছিলাম না বিছানা ঝাড়া, তো সামনে চাদরটা ছিল, চাদরটা দিয়ে একটু বিছানাটা ঝেড়ে নিলাম। আর তোমার ব্ল্যাঙ্কেটটা ব্ল্যাঙ্কেটের জায়গায় রেখে দিলাম, আর বালিশগুলো এখন বালিশের জায়গায় রেখে দেবো। মানে যতটুকু আর কি মাকে সাহায্য করতে পারি সেই আর কি, যদিও কিছু সাহায্য করতে পারি না, কারণ মা কিছুই করতে দেয় না। এটা প্রত্যেকটি মায়েরই লক্ষণ যে যখনই বাড়িতে আসি কিছু করতে দেয় না। তো যাই হোক, যতটুকু পারি নিজের মতো করে মাকে সাহায্য করার চেষ্টা করি। এখন আমার স্নান করা হয়ে গেছে, আর স্নান করে ভাবলাম প্রথমে আগে সিঁদুরটা পরে নিই। যদিও আমার চুল ছাড়ানো হয়ে গেছে, তো তারপরে ভাবলাম সিঁদুরটা পরে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে না হয় খাবার খেয়ে নেব। প্রেগনেন্সি চলাকালীন যদি বাবার বাড়িতে আসতে না পারি, বা কেউ যদি আসতে না পারো, সত্যি মনটা খুবই খারাপ লাগে। কারণ আমার মনে হয় এই সময় নিজের বাড়িতে থাকাটাই বেশি ভালো। মানে শ্বশুরবাড়িতেও ভালো, আমি বলছি না যে শ্বশুরবাড়িতে খারাপ, তবে আমার মনে হয় নিজের মায়ের কাছে থাকাটা বেশি ভালো সব দিক থেকে। মানে মনের সব কথা শেয়ার করা যায়, মানে সব সব দিক থেকে বলতে পারি। তো যারা আর কি বাবার বাড়িতে আসতে পারছো না, সত্যি তাদের কথা ভেবে আমার নিজেরই খুব খারাপ লাগছে। মানে লাগাতার 5 মাস আমি শ্বশুরবাড়িতে থাকাতে আমার মানে পুরো বলতে পারো মাথাটা
হ্যাং করে গিয়েছিলো, কারণ প্রত্যেক দিন ওই একই রুটিন ছিল, সকালে ঘুম থেকে ওঠার থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত কেমন যেন একটা বিরক্ত ভাব চলে এসেছিলো। আর বলে নাকি এই প্রেগনেন্ট অবস্থায় খুব বেশি মুড সুইমিং হয়। হ্যাঁ, এই কথাটা কিন্তু একদমই ঠিক। আমি একদমই কিন্তু রাগী নয়, অন্য দিনের কথা বলছি, আমি একদমই রাগী নয়, বদমেজাজি নয়, কিচ্ছু না, ওই শান্তশিষ্ট বলে ঠিক সেই রকম। তো এই সময় আমি বুঝতে পারছি কেউ কিছু বললেই আমি একটুতে রেগে যাচ্ছি, তারপর চিড়চিড়ানি ভাব যেটাকে বলে, বা হয়তো মুখের ওপরও কথা বলে ফেলছি, যেগুলো কিন্তু আমি কোনোদিনই করতাম না। তো তখন বুঝতে পারতাম যে এটার ফল হচ্ছে আমার প্রেগনেন্ট অবস্থায় থাকার জন্য। তারপর ওই একঘেয়েমি এক জায়গায় থেকে মানুষের তো বিরক্ত লাগেই। তো তখনই বুঝতে পারলাম যে একদমই ভালো লাগছে না। তো তারপরে আর কি শাশুড়িমা বললো, তুই যা একটু বাপের বাড়ি থেকে ঘুরে আয়, দেখবি তোর মুডটা চেঞ্জ হবে। তো তার কারণে আর কি বিশেষ করে আসা। আর তাছাড়াও হচ্ছে যে আমি না ওই সেই দুর্গাপুজোর সময় বাড়ি এসেছিলাম, আর তারপর যখন শ্বশুর বাড়িতে থাকতাম তো আমার হাজব্যান্ডের সাথে ওই 15 দিন পর একবার হোক বা মাসে একবার হোক বাইরে ঘুরতে যেতাম। ওই সামনাসামনি আর কি কিছু বাইরে খাবার খেতে যেতাম বা একটু ঘুরতে যেতাম। তো প্রেগনেন্ট যখন থেকে ধরা পড়েছে যে আমি প্রেগনেন্ট, তখন থেকে তার বাইরে কোথাও যাওয়া বন্ধ, কোথাও না, বাড়ির বাইরে পর্যন্ত বেরোতাম না ওই 5:30 6টার পর থেকে। তো তারপরে আর কি মুডটা এতটাই পরিবর্তন হতো, আমি বুঝতে পারতাম যে আমার একদমই ভালো লাগছে না। আর একটা কথা, সকাল থেকে রাত পর্যন্ত একটা জায়গার মধ্যে কার ভালো লাগে? যদিও আমরা মেয়েরা সব কিছু মানিয়ে নিতে পারি, তবুও ওই নিজের তো কিছু ভালো লাগা থাকে। তারপর তো সেই সময় কিছু খাবার খেতে পারতাম না, বমি হতো, শরীরের অসুস্থতা, তো সেই কারণে মুডটা প্রচণ্ড রকমভাবে চেঞ্জ হয়ে গিয়েছিলো। তো তার কারণে বিশেষ করে বাবার বাড়িতে আসা। আর এখানে এসে জানি না কেন, আমার যেমন ধরো শ্বশুরবাড়িতে বমি পেতো, রাতের বেলায় সেরকম কিছু খাবার খেতে পারতাম না, গা গোলাতো, শরীর অসুস্থ থাকতো। কিন্তু বিশ্বাস করো, আমি বাবার বাড়িতে যখন থেকে এসেছি রাতে টুকটাক খাবার খেতে পারি। শ্বশুরবাড়িতে তো কিচ্ছু খেতে পারতাম না, কিন্তু বাবার বাড়িতে এসে দেখছি রাতে টুকটাক খাবার খেতে পাচ্ছি, শরীরও খারাপ নেই। তারপরেই বুঝতে পারলাম যে না, জায়গা পরিবর্তন হয়েছে, তারপর নিজের পছন্দের জায়গায় এখন এসে গেছি, তার কারণেই হয়তো মুড চেঞ্জ হয়েছে বা শরীরেরও একটা চেঞ্জ হয়েছে। তো যাই হোক, অনেকটাই বকবক করে ফেললাম। তো এদিকে দেখো দুপুরে আমি খাবার খেতে বসে গেছি। আর আজকের মেনুতে ছিল ওই ভাত, শাক ভাজা, তারপর নিম পাতা ভাজা, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, পটল আলুর তরকারি, তারপর তোমার সজনে ডাঁটা আলু দিয়ে একটা সবজি হয়েছিল, আর ডাল হয়েছিল। খাবার খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখি দাদা আমার জন্য আঙ্গুর ফল এনে দিয়েছে, যেহেতু আঙ্গুর ফলটা শেষ হয়ে গিয়েছিলো। আর এই সময় না আমার আঙ্গুর ফলটা খেতে বেশি ভালো লাগছে, আর অন্য কোনো ফল খেতে ভালো লাগছে না। তো বললাম বেশি আনিস না, 250 মতো নিয়ে আসবি, কারণ এখন গরম প্রায় পড়ে গেছে, আর অনেক ফল একসাথে যদি 1 কিলো বা 1.5 কিলো নিয়ে আসা হয় তাহলে ফলগুলো নষ্ট হয়ে যায়। আর আমি না খুব বেশি ফল খেতে পারি না, ওই গুনাগুনতি খাই। তোমরা দেখো কত দুটি ফল নিয়েছি, আসলে আমি খেতে পারি না। তো আর প্রত্যেক দিন একঘেয়েমি খেয়ে না ভালোও লাগে না। যদিও আঙ্গুর ফলগুলো কিন্তু খুব মিষ্টি ছিল, বেশ ভালো লাগছিল খেতে। তো এখান থেকে আঙ্গুর ফলগুলো ধুয়ে আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম, আর তারপরে কিছু আঙ্গুর ফল নিয়ে নিয়েছি খাবার জন্য। আর বিশ্বাস করো, আঙ্গুর ফলগুলো এতটা মিষ্টি ছিল, আমি ভাবিনি যে এতটা মিষ্টি হবে। তো এদিকে বসে বসে আঙ্গুর ফলগুলো সব খেয়ে নেব। কালকের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছিলে যে আমরা ভাই বোন। আসলে আমরা 1 ভাই 1 বোন, আমি ছোট, আমার দাদা আমার থেকে 4 বছরের বড়। তো এদিকে আমি আঙ্গুর ফলগুলো খেয়ে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বিকেল হয়ে গেছে আর আমি ঘুম থেকেও উঠে পড়েছি। মুখ চোখ দেখে বুঝে যাবে যে একদম হাড়ির মতন ফুলে গেছে ঘুম থেকে উঠলে আর কি যেমন হয়। তো এখন রেডি হয়ে নিয়েছি, ওই চুল ছাড়িয়ে নিয়েছি, একটু মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি, আর একটু বাইরে বসবো। যেহেতু সারাদিন বাড়িতেই থাকা হয়, 5-10 মিনিটের মতো বাইরে বসে তারপরে আবার চলে আসবো। আর বাইরে বসা যেই হয়ে গেছে বাড়িতে চলে এসেছি। আর প্রত্যেকদিন সন্ধেবেলা আমি একটু করে মুড়ি খাই, মুড়ি, আলু সেদ্ধ, তারপর শসা কুচি, টমেটো কুচি, তারপর একটু ছোলা ছিল, আর একটু লঙ্কা নিয়েছিলাম, সব কিছু ভালো করে মা মাখিয়ে দিয়েছে। আর মাখিয়ে যেই দিয়েছে সে এখন আমি বসে বসে খেয়ে নেব। আর মায়ের হাতে মুড়ি মাখা তো জাস্ট অসাধারণ, মা টাচ করলেই মনে হয় যেন খাবারটা আরও বেশি দ্বিগুণ স্বাদ বেড়ে গেছে। তো এখন বিছানার মধ্যে বসে বসেই খেয়ে নেব।
তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আর যদি কোথাও একটু হলেও আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো আমার পাশে থাকতে। আর এতদিনে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো বা আমার পাশে থেকেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর একটা কথা না বললেই নয়, তোমরা এত তাড়াতাড়ি যে আমাকে গ্রহণ করে নেবে আমি সত্যি ভাবতে পারিনি। আর সবাই যে একটা মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আমি তার জন্য খুবই খুশি হয়েছি। আর এই কদিন বাবার বাড়িতে এসে একটা জিনিস বুঝতে পারছি যে মানে খাবার খেতে ইচ্ছে না করলেও জোর করে হাতের মধ্যে ধরিয়ে দেবে যে খেতেই হবে, এমনটা হয়েছে ব্যাপার। তো এদিকে বিকেলবেলায় মুড়ি খাওয়ার পর চুপচাপ বসেছিলাম, তো বাবা একটা কুরকুরে আর ওই বাদাম পকোড়া বলে সেগুলো দোকান থেকে কিনে নিয়ে চলে এসেছে। তো আমি এখন বসে বসে বাদাম পকোড়া খেয়ে নিচ্ছি। আর এরকম টক ঝাল মিষ্টি খেতে কার না ভালো লাগে। আর বাদাম পকোড়াগুলো এতটা সুন্দর লাগছিলো খেতে, মানে ওই পুরো ঝাল ঝাল ছিল আর একটু মানে নানা রকমের মশলা দেওয়া ছিল, তো বেশ নুন ঝাল লাগছিলো আর দারুণ লাগছিলো খেতে। কুরকুরেটা খাইনি, কারণ সব যদি একসাথে খেয়ে নিই তাহলে শরীর খারাপ করবে। তো এখন বসে বাদাম পকোড়াগুলো খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম। আজকের ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই কাল সকাল 10টায়। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকে রাতে ছিল দুধ আর রুটি, আর এরকম দুধ দিয়ে রুটি ভেজানো আমার খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা।